প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আজ আরো কিছু অজানা কথা নিয়ে চলে এলাম আমি বারিশক চ্যানেল এস এর সাপ্তাহিক আয়োজন অজানা কথায়। প্রতিদিনের মতোই আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন নতুন অতিথি, একজন তারকা প্রিয় মুখ, যার জীবনের নানান অজানা কথা তুলে ধরব আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশের এই সময় অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। আমন্ত্রণ আমাদের অজানা কথায়। থ্যাংক ইউ বারিশ, আর থ্যাংক ইউ লিটন দাকে যে আমাকে অজানা কথায় ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। তো গৌতম সাহা এখন ফেসবুকে ঢুকলেই খুব জনপ্রিয় একটি নাম, এবং ফ্যাশন কোরিওগ্রাফার হোক, অভিনেতা হোক বা স্টাইলিং, যে কোনো প্ল্যাটফর্মে আমরা আপনাকে দেখছি। খুবই কর্মঠ আপনি, অনেক পরিশ্রমী, এবং দিন দিন আপনার পরিচিতি বেড়েই চলেছে। তো নিশ্চয়ই এই পরিচিতি একদিনে গড়ে ওঠেনি, এর পিছনে রয়েছে অনেক গল্প, অনেক অজানা কথা। তাই জানবো, কিন্তু প্রথমে জানতে চাই এখন ব্যস্ততা কি নিয়ে রয়েছে? শুট করে যাচ্ছি, ফটোশুটগুলো তো করেই যাচ্ছি। এই মুহূর্তে আপনার কাজের পরিধিটা যতটুকু রয়েছে, আপনি কি সন্তুষ্ট, নাকি আপনি আরো অনেক কিছু চেয়েছিলেন? আমি উপরওয়ালার কাছে শুকরিয়া যে আমি যতটুকু কাজ করছি আমি মানে চলে যাচ্ছে। মানে আমি বলবো না কাজ নেই, না, একদমই না, ভুল। আমার এভরি মান্থ কাজ আছে, প্রচুর কাজ আছে। আমি মানে কাজের মধ্যেই থাকি। তো গৌতম দা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার মিডিয়াতে পথযাত্রা শুরু কবে, আর তার আগে শৈশবটা জানতে চাই। আগে শৈশব দিয়ে শুরু করুন। আমরা জানি আপনি নারায়ণগঞ্জের ছেলে, এবং নারায়ণগঞ্জে বেড়ে উঠেছেন, এবং নারায়ণগঞ্জের গর্ব। তো নারায়ণগঞ্জের সেই শৈশবের ঘটনাগুলো শুনতে চাই। বারিশ, আমি একটা ধনাঢ্য পরিবারের ছেলে। আমাদের বিজনেস ছিল শিপিং বিজনেস, এবং আমাদের ওয়েস্ট কটন বিজনেস, যেটা আমি জন্মের থেকেই না আমি দেখে আসছি। আমার বাবার দুটা গাড়ি, এবং রাজার হালে ছিলাম। তা আমার বাবা খুব নাম করে একজন ব্যক্তি ছিলেন নারায়ণগঞ্জ শহরে, বিজনেসম্যান হিসেবে। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। আমি ছোটবেলা থেকে আমার ধ্যান জ্ঞান ছিল এই মিডিয়া, কিন্তু আমার ফ্যামিলি কিন্তু কেউ মিডিয়াতে নেই। সেই পরিবার থেকে আমার বাবা মা কেউ চাইতো না যে আমি মিডিয়াতে আসি বা মিডিয়াতে কাজ করি। তা এরকম অনেক আমার শুরুটা কিন্তু নাচ দিয়ে। আমি তখন তোমরা অনেক ছোট, বা তোমাদের জন্ম হয়েছে কিনা জানি না, এটা 80 বা 79, 80-তে হবে বা 82-তে হবে। তখন একটা প্রোগ্রাম হতো ভিটিভিতে, ওটা হচ্ছে এখনই রিয়াজউদ্দিন বাদশা সাহেবের। আর হতো যদি কিছু মনে না করেন। এটা অনেক জনপ্রিয় একটা অনুষ্ঠান। জনপ্রিয় এই অনুষ্ঠানগুলোতে আমার খুব পার্টিসিপেট করার ইচ্ছা ছিল, কিভাবে করব। তখন কিন্তু আমি স্টেজ প্রোগ্রাম করি, তখন আমি লিউ ক্লাব করি, নারায়ণগঞ্জে লিউ ক্লাব করি, তারপরে স্কুলের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, বাট স্টেজে যাওয়ার মতো আমার সেই সুযোগ হয়নি। হঠাৎ করে আমাদের একটা আত্মীয়, আমাদের স্মৃতি পোদ্দার, উনি আমার নাচের গুরু, উনি আমাকে একদিন ডাকলো, মানে আমাদের কাজিনের মধ্যে আর কি। তা ডাকলো পরে উনি বললো যে তুই তো ভালো নাচিস, চল তুই আমার সাথে ডুয়েট নাচ কর। আমি বললাম যে ঠিক আছে। এইভাবে আমার শুরু নাচ দিয়ে। তারপর হঠাৎ করে একদিন বিটিভি থেকে আমার ডাক আসলো, এই বাদশাবাই সে এখনই অনুষ্ঠানটাতে। এইভাবেই শুরু। হঠাৎ করে আমি স্টপ হয়ে গেলাম, যেহেতু ফ্যামিলি চাচ্ছে না, স্টপ হয়ে গেলাম, লেখাপড়ায় মন দিলাম। তখন আমি একটু ঢাকাতে মনোযোগ হলাম এই কারণেই যে আমি দেখি কোনো বিজনেস বা কোনো কলেজে উঠে গেছেন আপনি? হ্যাঁ, তখন আমি কলেজে উঠে গেছি। তখন আমি ঢাকায় আসার পরে আমার সাথে পরিচয় হলো যে আমারই এক বন্ধু। তখন আমি একটা অ্যাড অফিসে গেলাম, আমাকে ডাকা হলো একটা মিউজিক ভিডিওর জন্য। আচ্ছা, আমি গেলাম, তখন গিয়ে আমার পরিচয় হলো আমাদের ফিল্ম মেকার, আমার খুব কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড তন্ময় তানসেন। আচ্ছা, তন্ময় তানসেনের সাথে পরিচয়। ও আমাকে ধরে আমাকে নিয়ে কাজ শুরু করলো, অভিনয়ের যাত্রাটা। ও আমাকে যে কোনো নাটক আসো, গৌতম থাকবেই। গৌতম আর সজল কমন ছিল, নায়িকা চেঞ্জ হতো, কিন্তু গৌতম আর সজল চেঞ্জ হতো, ফ্যামিলি রিলেশন তৈরি হয়ে গেল। যাই হোক, তন্ময় আমাকে এখানে শুরু করার পর তন্ময়ের সাথে বেশ কিছু কাজ করেছি। তখন কি আপনি ঢাকায় থাকা শুরু করেছেন? তখন ঢাকায় থাকা শুরু করলাম।
মানে এই তন্ময়ের মাধ্যমে আমার ঢাকায় পরিচিতি হলো। হওয়ার পর এই করছি 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 হঠাৎ করে একবার যখন আমি কাজ করছি হঠাৎ করে মনে হলো, তখন আমি তানিয়া আপু, আমাদের তানিয়া মিষ্টি, তানিয়া আপুর গ্রুপে আমি যেতাম, ঘুরতে যেতাম, একটু আড্ডা মারার জন্য যেতাম, যেহেতু ক্লোজ হয়ে গেছি। ও আমাকে বলে দিচ্ছে, চল তুই আমি কাজ করি, তুই আমি কাজ করি, সোনামাই সোনামাই সোনামাই, সেক্টরে যাওয়ার জন্য। তখন সেই সুবাদে ওই মাথায় যে ঢুকলো, ওই ঢুকা থেকে আমি চিন্তা করলাম যে আমি একটু ফ্যাশন নিয়ে কাজ করব, ফ্যাশন নিয়ে কাজ করব। তখন কিভাবে কিভাবে কাজ করি, হঠাৎ করে আমি একটা হাউসে গেলাম, আমাকে বলা হলো যে আপনি তো ফ্যাশন সম্বন্ধে দেখছি আপনি জানেন অনেক কিছু, তাহলে আপনি একটু আমার একটা শ্যুট করেন। এটা ছিল বনানীতে মেজাবিন বুটিক্স। ওই বুটিক্সে আমি ফার্স্ট শুরু করলাম এবং ভালো মডেল দিয়ে শুরু করলাম। আজকের হিমি, মৌটুসী, আর একটা সেখানে বারিশ তুমিও ছিলা, মনে আছে? ওইখান থেকে কিন্তু আমার ফার্স্ট শুট, ওই শুটটা আমার ফার্স্ট শুট। তখন এইখান থেকে শুরু। তারপরে তখন আমি প্রেম কালেকশনের একটা প্রোগ্রামে যাই, আমাকে ইনভাইট করা হয়, আমি যাই, সেখানে যাই। সেখানে যাওয়ার পর আমার সাথে পরিচয় অপুর সাথে। অপুর সাথে পরিচয় হওয়ার পরে অপু হাই হ্যালো করলো, আমি হাই হ্যালো করলাম, ব্যাস শেষ। তার মধ্যে একটা নারায়ণগঞ্জ ক্লাবে একটা প্রোগ্রাম আসলো, তখন কিন্তু আবার অপুর একটা ঝামেলা, এই যে সাকিব, অপুর একটা ঝামেলা। এই ঝামেলার জন্য অপু কোথাও কাজ করছে না, কোথাও কাজ করছে না, করবেও না। তখন আমি অপুকে অনেক বোঝালাম যে অপু, তুমি যদি কাজ না করো তুমি খাবা কি, তুমি চলবা কি করে। রাতের পর রাত কথা বলতাম আমরা, এই ওকে একটা সাপোর্ট দিয়ে যেতাম আমি। তখন অপুর সাথে কথা বলার পর অপু, না 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 দাদা, আমি এখন পারবোই না, আমি এখন পারবোই না। এবং তখন যতটুকু জানি অপু পেশাসিদ্ধি অনেক মুটিয়েও গেছে। হ্যাঁ, মুটিয়েও গেছে। কিন্তু আমার কিন্তু প্রোগ্রাম আসছে, আমি যখন অপু বিশ্বাসকে নিয়ে কাজ করব, যখন আমি ডিক্লেয়ার দিয়েছি, তখন কিন্তু আমাকে মানুষ বলছে দাদা অপুকে নেন, অনেক কাজের অফার আসছে, অনেক কাজের অফার আসছে। তো এর মধ্যে অপু রাজি হচ্ছে না, রাজি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তা তখন আমার একটা প্রোগ্রাম নারায়ণগঞ্জ ক্লাবে, তখন অপুকে আমি চাচ্ছিলাম, অপু তখন রাজি হচ্ছিল না, হচ্ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, তখন তাহলে আমি পপিকে নিই, কারণ সবার সাথে তখন একটা ভালো সম্পর্ক আমার। বললো ঠিক আছে দাদা নাও। হঠাৎ করে অপু আমাকে, আমি সকালবেলা পেমেন্ট করতে যাব পপিকে, তখন অপু বললো দাদা ঠিক আছে, আমি করব। তা আমার খুব ভালো লাগলো। এখন পপিকে তো আমার আগে, আমি যেহেতু অপু আমার ধর্মের বোন, আমি ওকে সাপোর্টটা আগে দিব, ওর প্রায়োরিটি বেশি। আর যেহেতু সে এখন একটা খারাপ সময় আছে, আমি সাপোর্টটা দিয়ে যাচ্ছি ওকে এভরি রাত। আর ও চিন্তা করছে, আমি যখন প্রোগ্রামটার জন্য ওর কাছে গেলাম, তার পেমেন্টও করলাম, হঠাৎ করে রাতে আমাকে বললো দাদা প্রোগ্রামটা আমি করবো না। কেন, কি হলো? তার আগে কিন্তু আমি আবার হৃদয় খানকে নিয়ে একটা প্রোগ্রাম করছি ক্লাবে, তার আগের দিন একসাথে 3 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। তো বললো কেন, বললো দাদা তুমি যে কালকে শো করছো হৃদয় খানকে নিয়ে, ওই ভিডিও ফুটেজ পাঠাও, স্টেজের ফুটেজ পাঠাও। তা আমি সব পাঠালাম। আমি ভাবতেছি না যে কেমনও করলাম, হয়তো বা আমার সাথে কাজ করবে, ও হয়তো বিশ্বাস করতে পারছে না, এটা হতে পারে না। বাই দ্য ওয়ে, পরে অপু আমাকে রাতে 3টার সময় আমাকে জানায়, দাদা আমাকে অনেকেই বলছে, তোমার কাছের লোকজনগুলোই আমাকে 2জন ফোন করে বলছে, আপনাকে অপু, তোমাকে তো দাদা বিয়ে বাড়িতে নাচতে নিয়ে যাবে। তখন কিন্তু আমার নারায়ণগঞ্জ ক্লাবে প্রোগ্রাম, মানে ভ্রান্ত কথা ছড়িয়েছে যাতে অনুষ্ঠানটি না করে। তখন আমি নারায়ণগঞ্জ ক্লাবে সব ফুটেজ পাঠালাম ওকে, স্টেজ কালকে যে প্রোগ্রাম ছিল এই ফুটেজ গুলো ওকে পাঠালাম বিশ্বাসটা করার জন্য। পাঠালাম, পরে ওকে ডান দাদা, তাহলে তুমি এখন কোনো ডিক্লেয়ার দিও না, আমি সকালে তুমি আসো 10টার সময়। কারণ ও দেখছে যে আমার মধ্যে কোনো জড়তা নাই, আমি খুব স্ট্রেট ওয়েতে চলি, কোনো মিথ্যা কথা বলি না, কোনো ঝামেলায় জড়াই না। এখন যেটা হচ্ছে, আমি সকালে আমি অপুকে বললাম যে অপু তাহলে তুমি গাড়ি নিয়ে চলে আসো। ও বলছেন না তোমার আসতে হবে, তুমি না আসলে আমি যাবো না। মানে ও না একটু আনন্দপ্রিয় মানুষ, মানে ও
চাচ্ছিল যে আনন্দ করতে করতে যাবে লং রোড, যে নারায়ণগঞ্জ ভাবতেছে অনেক দূর অনেক দূর। তখন আমি ওর জন্য আমি বললাম তোমার কি কি ফ্যাসিলিটিস লাগবে, তখন বললো আমার জন্য একটা মেকআপ আর্টিস্ট রেখো। তখন আমি বললাম ড্রেস, বলো আমি একটা ড্রেস নিয়ে আসবো, শুধু আমাকে বললো তুমি আমার সাথে ম্যাচিং করে একটা কাপড় নিবা। আমার জিনিসটা না ভালো লাগলো। তখন আমি বললাম যে কিভাবে, কি কালার, তখন বল ব্লু। তখন হঠাৎ করে দেখলাম যে আমার একটা ব্লু পাঞ্জাবি আছে, উপর একটা ব্লু লেহেঙ্গা পরেছে, সেম মানে হয়ে গেছে। যাই হোক, আমি যখন সকাল 10টার সময় অপুর বাসায় যাই, এই আমার এন্ট্রি অপুর বাসায়। সেটা কত সালের ঘটনা আমি একটু জানতে চাচ্ছি। এটা মনে হয় আমার 18-19 দিকে, মানে আজ থেকে প্রায় 10 বছর। না না না, এত হবে না, 24 তো 19, 7 বছর, 7-8 বছর আগের কথা। হ্যাঁ। তো প্রথম শোটা কেমন ছিল? সাকসেসফুল ছিল। আমি অপুর সাথে প্রথম কাজ করে আমি খুব হ্যাপি। এই কারণেই হ্যাপি যে ওর আন্তরিক কথাটা আমাকে খুব মুগ্ধ করেছে। মানে মনে হয়েছে যে আমি ওকে একটু শান্তি দিতে পেরেছি, যেহেতু আমি একটা অন্য জগৎ থেকে ওকে বের করে নিয়ে আসছি। ও তো ঘরে বসে থাকতো। তখন অপু যখন একটু নাচ করলো, নাচের পর আমাকে ডাকলো, স্টেজে পরিচয় করিয়ে দিল। ওটা করেই অপুর সঙ্গে শেষ, অপু গেল। এর মধ্যে যখন অপুর আমার ছবি পোস্ট হলো, জানানো হলো যে অপু কাজে ফিরছে, তখন সবাই আমাকে এই মানে ধরলো, দাদা অপু বিশ্বাসকে নিয়ে কাজ করেন। যেখানেই বলছি আমি বাসাবি বলতেছি, বিভিন্ন ব্র্যান্ডকে বলতেছি। সেই সময় আপনি এবং অপু বিশ্বাস একটা জুটি হয়ে গেছিলেন কাজের ক্ষেত্রে, একের পর এক হিট কাজ দিয়ে যাচ্ছিলেন একদম। বিভিন্ন ব্র্যান্ডকে বলছিলাম, হ্যাঁ ওই বিভিন্ন ব্র্যান্ডকে বলে হ্যাঁ দাদা করেন, তখন কারো কোনো না নেই, কারণ অপু বিশ্বাস তখন একটা ব্র্যান্ড তো দেশে, তাই না? মানে আমি অনেকে বলতেছি একটু মুটিয়ে গেছে, আমি বললাম যে মুটিয়ে গেছে তা তো কে, সে তো অপু বিশ্বাস। আর এতদিন পর আবার কাজে ফিরেছে, এবং বড় পর্দা ছাড়া তো তিনি কখনো কাজও করেননি, এই প্রথম কাজ করা। এই আমার হাত ধরেই অপু, এর জন্য এই অপু আমার ভাই বোনের সম্পর্কটা এখনো রয়ে গেছে। এবং সব সময় অপু আমাকে বলে দাদা তুমি আমার সেকেন্ড জীবন দিয়েছো। এটা তিনি অনেক ইন্টারভিউতেও বলেছেন যে আমার সেকেন্ড জন্ম দিয়েছো দাদা তুমি। তার আগে একটু আমরা একটা কালো অধ্যায় নিয়ে কথা বলি। করোনা সংকটকালীন সময়ে, সেই সময় খুবই খারাপ একটি সময় গেছে আমাদের সবার জন্য, এবং সবচেয়ে বেশি দুঃখের সময় ছিল আপনার এবং অপু বিশ্বাস দিদির জন্য, কারণ আপনারা দুজনই মা হারিয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক কথা যে সেই সময় আমাদেরই এক কলিগের কিছু অপ্রীতিকর ঘটনার জন্য কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ কথা তুলে ধরেছিল। তো সেই সময়ের কথাটা জানতে চাই যে কিভাবে নিজেকে সামাল দিয়েছিলেন। বারিশ, আমার মন পরিষ্কার। আমি সব সময় যে কোনো কাজ না মন দিয়ে করি, আর আমি না মানুষকে বিশ্বাস করি প্রচুর। আমাদের মিডিয়াতে চলতে গেলে সবাই সবাইকে প্রয়োজন, সবাই সবাইকে দরকার। তেমনি হঠাৎ করে যে নেগেটিভ নিউজটা আসছে, এটা একটা ফেক নিউজ ছিল, কারণ আমি এটার সাথে কোনো রকমই জড়িত না, এবং অপু বিশ্বাসও জড়িত ছিল না। মানে এটা হয় কি যে আমাদের কিছু নিউজ বল বা কিছু আমাদের কাছের মানুষ বল, সবাই আর কি একটু মানে জড়িয়ে এটা লেখালেখি করছে। এটা একটা ফেক নিউজ ছিল। আমি তখন বারিশ কি বিপদে ছিলাম, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না কি বিপদটা তখন ছিল। আমার কিন্তু কেউ সাপোর্ট দেওয়ার ছিল না, একটা মানুষ ছিল না। একমাত্র আমার একটা মানে দূর সম্পর্কে ভাই আছে দুলালদা, উনি একমাত্র আমাকে সাপোর্ট দিয়ে গেছেন, নাহলে আমার বেস্ট ফ্রেন্ডরাও আমাকে সাপোর্ট দেয়নি। বারিশ তুমি জানো, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলছে তুমি আসছো কেন, তোমার নামে এই নিউজ চলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে। আরে সে আমার বেস্ট ফ্রেন্ড, সে তো আমাকে সাপোর্ট দিবে, ট্রাস্ট করবে যে না তুমি এরকম করতে পারো না, তুমি আসছো কেন, তোমাকে তো এটা আসাটা ঠিক হয়নি। আরে ভাই আমি তো চোর না, আমাকে কেন তোমরা ব্লেম দিচ্ছ? ফেক নিউজের কারণে আসলে সারা পাড়া মহল্লা এরকম। আমি যদি সত্যি সত্যি করে থাকি, আমি তো ঘুরতেছি ফিরতেছি, আর আমি কিন্তু তখন কাজও করতেছি, তাহলে আমাকে তখন অ্যারেস্ট করছে না। আমার কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে। আমার যে অন্যায় থাকে আমাকে তো নিবে, আমাকে তো ধরবে। যদি সত্যিটা হতো, কই আসলো না তো। নিউজ কিন্তু করেই যাচ্ছে, গৌতম অ্যারেস্ট, এই নিউজে চলে এসেছে। হ্যাঁ চলে এসেছে। অপু বিশ্বাসের ম্যানেজার, অপুর বিশ্বাসের ভাই, মানে যে যেরকম পারছে। এবং ওই সম্পর্ক নিয়েও কিন্তু নোংরা কথা অনেকেই বলেছিলেন সেই সময়। হ্যাঁ বলেছেন। দেন তখন কিন্তু আমার মা অসুস্থ,
তখন কিন্তু এই সময়টার মধ্যে আমার মা অসুস্থ, মাকে একটা হসপিটালে ভর্তি করলাম করোনার সময়। কারো কাছে কিন্তু টাকা নেই, আমার কাছে টাকা ছিল না, অনেকদিন কাজ ছিল না বাড়িতে আমার কাছে টাকা ছিল না, আমার ঘরের মধ্যে 10,000 টাকাও নাই, মা হসপিটালে, কি করব। আমি একটা, আমার বেস্ট ফ্রেন্ড আছে, আমার সবচাইতে বেস্ট ফ্রেন্ড, সে আমাকে অনেক উপকারও করছে এক সময়। আমি আমার ফ্ল্যাট কেনার সময়, আমি কিন্তু মিডিয়া আসার আগে ফ্ল্যাট কিনছি, আমার কিন্তু গাড়ি নেই, আমি কিন্তু এখনো সিএনজিতে চলি, এখন আমি বাসে চড়ি। আমি মিডিয়াতে আসার আগে আমি ফ্ল্যাট নিয়েছি, আমি ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি, আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে, সে মনে করে কিছু টাকা আমি তার কাছে লোন ছিল দিয়ে দিছি, সে আমাকে পাবে না। করোনার সময় আমার মা হসপিটালে, তার কাছে আমি 1 লাখ টাকা লোন চেয়েছি, সে দিল, ঠিক মতোই দিল। কি দেওয়ার পর না আবার না চাইলো আমার কাছ থেকে, মানে পরের দিনই না কয়েকদিনের পরে, বা হয়তো বা 1 মাস পর 2 মাস পর, সে কিন্তু জানে যে আমি দিয়ে দিব। কারণ তার কাছ থেকে আমি এমনও সময় গেছি, আমি 5-7 লাখ টাকা নিচ্ছি, তাকে দিয়ে দিছি 2 বছর 1 বছরের মধ্যে আমি টুকরো টুকরো করে দিছি, মানে গায়ে লাগেনি, সে নিচ্ছে, সে জানে আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তার ফ্যামিলির সাথে আমি জড়িত, সে আমার ফ্যামিলির সাথে জড়িত, আমি নামটা বলছি না। 1 লাখ টাকা নিয়েছি, ওই 1 লাখ টাকা সে আমাকে 1 দিন না 3 দিন চাইছে। চাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে সে কি আমার ফ্রেন্ড, তখন না ফ্রেন্ড জিনিসটা না আমার মধ্যে না ঘৃণা চলে আসলো। মানে সে কি ছোটবেলার বন্ধু? ছোটবেলার বন্ধু, মনে কর আমার টাকা বা তার টাকা, এটা আমি কখনো ছোটবেলায় কখনো হিসাব করি, ওই হিসাবগুলো করি না। আমি একটা কিছু কিনছি, আমি তার জন্য নিয়ে গেছি, আমি আজকে এই রান্না করছি তার বাসায় পাঠাইছি, সে আমার বাসায় পাঠাইছে, এরকম সম্পর্ক। কিন্তু সে আমার কাছ থেকে 1 লাখ টাকা পর হয়ে গেছে, হ্যাঁ, সে চেয়ে ফেললো, তার কিন্তু কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, তার মানে 1 লাখ টাকা না পেলেও কোনো অসুবিধা নাই, আমাকে এই মুহূর্তে 5 লাখ টাকাও দিয়ে দেয়, তার কোনো সমস্যা নাই। তখন আমি, এটা তো ফ্রেন্ড না, এরা আমাকে ফেক, এরা আমাকে ইউজ করছে। মানে আজকে আপনার নামটা কাছে বলে তারা আপনাকে ইউজ করেছিল, আজকে যেহেতু বদনাম এসেছে তার চলে গেছে। চেনে না, আরে কি কই, আমার তো বেস্ট ফ্রেন্ড, আমাকে তো বিপদের সময় কেউ সাহায্য করো নেই, এই গৌতম আমি আছি, তোমার যদি কিছু লাগে আমাকে বইলো। ওই যে আমি বললাম দুলালদা আমাকে হেল্প করছে, সেই সময় সাপোর্ট দিয়ে গেছে, বাজার থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে, দাদা টাকা লাগবে আপনি আমার কাছ থেকে নেবেন। সে কিন্তু মাত্র 7 দিনের পরিচয়, আমার স্টিল নাও এখনো আমার সাথে জড়িত সে। কিন্তু ওই যে আমার বেস্ট ফ্রেন্ড গুলো, ওগুলোর সাথে কিন্তু আমার এখন আর ওইটা নাই। আছে কেমন আছেন, ভালো, ব্যাস শেষ, দেখা হল, কি অবস্থা, ভালো, ব্যাস শেষ। ওই যে মন থেকে যে একটা করার, এটা আর আসে না এখন। এই করোনার সময় আমি যখন মা হসপিটালে, তখন কিন্তু অপুর সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা, তখন তো আমার ওই ফেক নিউজ গুলোর জন্য অপু চুপ হয়ে গেল, আমিও চুপ হয়ে গেলাম। আর তখন আমাদের সবারই মোবাইল কল রেকর্ড করা হচ্ছিল। পরবর্তী অপু না রেকর্ড করলে সমস্যা ছিল না, কারণ আমি তো চোর না, আমার তো ভয় নাই। কিন্তু আমরা আসলে মন থেকেই কারোর সাথে আর কন্টাক্ট করিনি, কারণ কোথাও আমরা বের হতে পারছিলাম না, কাউকে মুখ দেখাতে পারছি না। বলবো একটা, এখন হয় কি বলে একটা হয়ে যায় আরেকটা কথা, যে এখন কথা বলছি তোমার সাথে, এটা দেখা যাবে আর একটা নেগেটিভ হয়ে গেছে। অপুকে আমি ফোন দিচ্ছি, অপু ফোন ধরেই নাই। 2 দিন ফোন, মা হসপিটালে, অপুকে হয়তো বলবো আমি, অপু আমাকে কিছু টাকা লাগবে, আমাকে একটু লোন দে, কারণ ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, ও আমার কাছ থেকে নিচ্ছে, আমি নিচ্ছি, মানে এরকম। অপু ফোন ধরছেই না, আমি চিন্তা করলাম অপুকে আমাকে ইগনোর করছে এই বদনামের কারণে। হতেই পারে, কিন্তু এটা না হওয়ার কোনো কারণ নাই। নিজেকে সহ্যই নিলাম। এখানে মা হসপিটালে, এই দিক দিয়ে বাড়ি, তুমি জানো না আমার শালার বিয়ে, না শালার বিয়ে যেতে পারছি, আমার একটাই শালার বিয়ে যেতে পারছি না, বউ বাচ্চাকে পাঠাতে পারছি, তার মধ্যে করোনা, তার মধ্যে মা হসপিটাল, আবার কাজও নাই, হাতে টাকা নাই, টাকা থাকলে তো বিন্দাস, যে টাকা আছে ম্যানেজ করে নেবো সবকিছু। পরবর্তীতে আমি বিয়ের দিন গেলাম, আমি একটা রুমের মধ্যে বসে আছি বিয়ে বাড়িতে, হঠাৎ করে খবর আসলো মার অবস্থা ভালো না। সেই শ্বশুরবাড়ি থেকে ওই বিয়ের গাড়ি নিয়ে আমি হসপিটাল চলে আসলাম, বাইড্রিম হসপিটালে, ঢাকায়। তখন আমি ছিলাম নরসিংদীর ওদিকে। আসার পরে আমি যখন মাকে দেখলাম, মার মুখে মাস্ক দেয়া, তখনও কিন্তু উনি জীবিত। তখন ওনাকে বললো এই হসপিটালে রাখা যাবে না, ওনাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করতে হবে।
আমার ওকে ডান, কি হয়েছে? বলে ওনার করোনা। তো করোনা হলে তো বারডেমে রাখে, আমি যতটুকু জানি। না রাখবে না। এই বারডেম হসপিটাল থেকে আমাকে আরেকটা ট্রান্সফার করালো, ওখানে যান। ওখানে গেলাম, ওখানে সব ফেক। ওখানে আমি ৮০,০০০ টাকা, ২ ঘন্টার মধ্যে আমি ৮০,০০০ টাকা দিলাম। ফেক, কিচ্ছু না। কলাবাগান, নাম বলতে চাচ্ছেন না, নাম বলতে চাচ্ছি না। ওই হসপিটালে কিচ্ছু না। ওখান থেকেও আমাকে বলতেছে রোগী নিয়ে যেতে হবে। আরে ভাই, কি রোগী? আর বলতেছে যে ১-২ ঘন্টা থাকবে আমাদের কাছে, কি বলে ওই যে গ্যাস, যেটা অক্সিজেন, যেটা ওটা নেই। কিন্তু ওটা তুমি করোনার জন্যই তো হসপিটাল, তাহলে অক্সিজেন থাকবে না কেন? যাই হোক, ওরা ওই পয়সা খেটে তখন আমাকে বের করে দিল। পরবর্তীতে আমি মাকে দিয়ে চলে গেলাম এভার কেয়ারে যাওয়ার পরে এভার কেয়ারও সিট নেই, অনেক কষ্ট টষ্ট করে একটা রুম পেলাম। ওখান থেকে ছেড়ে দিল। ছাড়ার পরে আমি নারায়ণগঞ্জ হসপিটালে নিয়ে আসলাম, বাসার কাছে। আমি কোনো জায়গায় কোনোই পাচ্ছি না। অ্যাম্বুলেন্স দিয়ে খালি ঘুরছি। সব ভাই বোনরা কিন্তু অ্যাম্বুলেন্সে। বাঁচাতে তো হবে রোগীকে। নিয়ে গেলাম, ডাক্তারগুলো খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। কিন্তু ডাক্তার আমাকে একটা কথা বললো, দাদা আপনি আর আশা রাখেন না, যে আপনি আল্লাহর কাছে ভরসা রাখেন। তখন আমি আর কি করব, কি বলবো? সব ভাই বোন ছিলাম, সবাই ছিলাম, সব কিছু। এই রাতে সন্ধ্যে ৭টায় মারা গেল। মা লাশ বের করলাম, তখন আমরা শ্মশানে যাচ্ছি। এর মধ্যে ভাবলাম অপুকে ফোন দিয়ে একটা, দেখি ও ফোন ধরে কিনা। অপুকে ফোন দিলাম, অপু ফোন ধরলো। ধরার পর আমি বললাম যে অপু, মা নেই। বলে দাদা আমি তোমাকে কি সান্ত্বনা দিব? আমার মাও আমার পাশে, লাশে আমি দেশে যাচ্ছি, বগুড়া যাচ্ছি। আমরা সেই সময় নিউজও দেখেছি যে একই দিন সময়ে অপুর মা মারা গেছে ৪টার সময়, আমার মা মারা গেল ৭টার সময়, একই দিনে। আর আমার মা, অপুর মা ছিল মানে কি ২ বোন। আমার বাসায় ওরা গিয়েছে, একটা ফ্যামিলি আর সম্পর্ক হয়েছে। মানে এই দিনগুলোর জন্য না আমি কি বলবো, বলার ভাষা নেই। আজকে গৌতম শাহ হইছি বলে এখন মানুষ আমাকে নিয়ে কাজ করে। আমি যদি ফেক কিছু করতাম বা আমার বদনাম থাকতো বাজারে, মার্কেটে, আমি কারো টাকা মেরে খাই বা টাকা দেই না বা কোনো মডেলদের সাথে আমার খারাপ সম্পর্ক, তাহলে তো আমার সাথে কেউ কাজ করতো না। বাংলাদেশে সব সেলিব্রিটি তো আমার সাথে কাজ করে। তাহলে আমরা কাকে নিয়ে কাজ করব? যদি তোমার আমার বদনাম হয়, তাহলে আমি কাকে নিয়ে কাজ করব? অপুর সাথে আমার গৌতম শাহর এই সম্পর্ক, দিঘির সাথে গৌতম শাহর এই সম্পর্ক। কেন রে ভাই? তোমরা নিজের চোখে দেখো। আর আমি তো সবসময় লাইভে এসে ভিডিওতে বলে দিচ্ছি যে আমার ভাই, আমরা বোন। এবং দিঘি তো আপনাকে মামা ডাকে। ওকে তো আমি সবসময় বলি আমার বাচ্চা, ওকে আমি চটকোনা মারি। এবং দিঘি এবং আপনার সম্পর্ক নিয়ে যে নোংরা কথাগুলো উঠেছিল, সেটা নিয়ে কিন্তু থানায় জিডি পর্যন্ত আপনি করেছেন। তো সেই গল্পটা একটু জানতে চাই। দিঘিকে নিয়ে আমাকে অনেকবার, দিঘির সাথে আমার খুব বাজে নোংরা কথা, এগুলো আমি বলতে চাই না। তখন আমি জিডি করলাম। আমি বললাম যে কখন কোন দিক দিয়ে কি হয়ে যায় বলো তো যায় না। যার জন্য আমি লাইভে এসে বলি যে দিঘি আমার বাচ্চা, দিঘি আমার মেয়ে, ওর মা ছিল আমার বন্ধু, দুয়েল আমার বন্ধু। আমি সুব্রত দাকে এখনো দোলাভাই ডাকি। আর আমার প্রথম ছবি কিন্তু এই সুব্রত দার সাথে, প্রথম সিনেমা। আচ্ছা আচ্ছা, চণ্ডীদাস ও রজকিনী, একটা সম্পর্ক ছিল তখন থেকে। তো দিঘি আমার বাচ্চা, আমার মেয়ে। আমি সবাইকেই বলি আমার 2টা সন্তান, আমার 2টা ছেলে, ওদের সঙ্গে আমি বন্ধুত্ব সম্পর্ক করি না, আমি বন্ধুর মতো বলি। আমি সবাইকে বলছি এটা আমার কিন্তু বন্ধু। আয়নকে দেখবা তুমি বারিশ, যে ওকে সবসময় বলি এটা আমার ছোট বন্ধু। এটা কেন? এটা ভাই ওদেরকে আমি ওইভাবে তৈরি করছি যাতে ফ্রেন্ডলি তারা যে কোনো কথা শেয়ার করতে পারে। হ্যাঁ, আমি কিন্তু আমার বাচ্চাদের সাথে বন্ধু। আমি আমার বাচ্চাকে বলি এই তুই স্কুলে তোর গার্লফ্রেন্ড নেই? ও ক্লাস 9-এ পড়ে। না, আমি ইত্যাদি, তুই আমার ছেলে, আমার ওয়াইফ, তোমার ভাবি আমার বকে এই তুমি কি বলো বাচ্চাদের? আমি তো ঠিক এই যোগ। আর এখন ফেসবুকের যোগ। আমি খুব ফ্রিলি কথা বলি, আর আমি খুব স্ট্রেট কাট শেষ করি। আমি কারোর সঙ্গে ওই ন্যাকামি, বনিতা, চা, ঢং ওগুলো আমি পারি না। গৌতম দাদা, আপনার পরিবারের সাথে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি দেখে থাকি। আসলে অনেকেই বলে যে শোবিজ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সংসার টিকে না, বা তারা হয়তো সংসারে মনোযোগী হয় না, কিন্তু আপনি একেবারেই ভিন্ন। তো এই যে এত বছর বৌদির সাথে সুখের সংসার টেকানোর আসলে পেছনে মূল টিপস গুলো কি, যেগুলো এই প্রজন্মের তারকাদের দিতে চান? এটাই বলতে চাই, সেটা হচ্ছে বারিশ,
তুমি যদি চুরি করো না, তোমার মনের মধ্যে কিন্তু একটা চুরচুর ভাব থাকবে, ভয় ভয় একটা ভাব থাকবে। গৌতম দা, এই সকল কাজ দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে কিন্তু আমাদের আশেপাশেরই কিছু কলিগ অনেক সময় অনেক কুৎসা রটায়, এবং আপনার নামেও কিন্তু মিডিয়াতে তারা অনেক বদনামও রটায়। তো হ্যাঁ। এগুলো আপনি কিভাবে হ্যান্ডেল আমি করেন? পাত্তাই দিই না, যা সত্যি না তা কেন। তুমি আমার বদনাম করবো, আমি তোমার সাথে কথাই বলবো না, ভালো আছে বাস শেষ। তোমার সাথে যে ক্লোজটা ছিলাম আমি, সেটা থাকবে না। এর সত্য তো বলছো না, কারণ আমার নামে বলছো এই কারণেই যেন আমাকে ওই মানুষটা না দেখতে পারে, বা ওই মানুষটা যেন আমার কাজে না নেয়। উপরওয়ালা একজন আছে। কিন্তু ক্লায়েন্ট যাকে চায় তাকে নিয়েই আপনি কাজ করেন একদম সবসময়। একদম সব আমি রেফারও করি যে একে নেন একে নেন একে নেন। আমি বাংলাদেশ সব স্টারদের নিয়েই কাজ করি। আমি একজনকে নিয়েই তো আমি নাই। সবাই মনে করো অপু বিশ্বাসের কাজ করি, একদম ভুল। অপু কিন্তু আমাকে একবার বলে না তুমি আমাকে নিয়ে কাজ করবে না। অপু বলে দাদা তুমি করো, তুমি সবাইকে নিয়ে কাজ করবা, সে হোক আমার শত্রু, সে হোক আমার মিত্র। আমার শুরুটা ছিল তন্ময়কে দিয়ে, আর আমার পরিচিতি আসছে কিন্তু এই অপুকে দিয়ে। আমার পরিচিতি কিন্তু এই অপুই দিয়েছে, যার জন্য আমি অপুকে ছাড়ি না। আমি ও নুন খাইছি, কেন গুণ গাবো না? এটা একদম সত্য একটা কথা। একদম আমি মন থেকে বলছি। অপুকে ঠাকুর বাঁচায় রাখুক, আল্লাহকে ভালো রাখুক। অপু আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে। দাদা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাফল্যের গল্পে আমরা ছিলাম, এবং একদম শৈশব থেকে শুরু করে সাফল্যের গল্প আজ পর্যন্ত আমরা শুনেছি। কিন্তু জানতে চাই যে আজকে অজানা কথা, আমাদের যে টাইটেল নামটা, আপনার মনে এমন কোনো অজানা কথা আছে, নাম উল্লেখ করতে হবে না, কারোর জন্য কোনো কষ্ট বা না বলা কথা, যেটা আজকে অডিয়েন্সদের সামনে বলতে চান, আপনার মনটা যাতে হালকা হয়ে যায়, এরকম কিছু একটা কথা? না থাক, অজানা কথা আর ওই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না। যাক, সবাই ভালো থাকুক, আমি ভালো আছি, এইটাই মানে ভালো চাই। সবাই ভালো থাকুক, ভালো চাই, আর কিছুই না। আর থ্যাংক ইউ অজানা কথাকে আমাকে এত সুন্দর একটা ফ্লোর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল। দেখতে দেখতে, আড্ডা দিতে দিতে আমরা গৌতম সাহা দাদার জীবনের অনেক অজানা কথা জেনে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেল এস এর পর্দায় অজানা কথার আয়োজন। নেক্সট এপিসোডে থাকবে নতুন কোনো অতিথির অনেক অজানা কথা। আমি বারিশক আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।